সারা বিশ্বের কাছে নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে বললেন ওবায়দুল কাদের। 7 দিনের মধ্যে মহাসড়কের অবৈধ স্থাপনা অপসারণের আশ্বাস। আশীর্বাদের বদলে অভিশাপ, রাজধানীর নদীগুলো দখল দূষণ বন্ধ না হলে ভয়াবহ পরিণতির আশঙ্কা, ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। হঠাৎ অস্থিতিশীল চালের বাজার, মিল মালিকদের অপকৌশল আর সিন্ডিকেটের কারসাজিতে কে দায়ী করছেন বিক্রেতারা। এবং টস জিতে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ফিল্ডিংয়ে রংপুর রাইডার্স। সন্ধ্যা 7টায় রাজশাহীর প্রতিপক্ষ কুমিল্লা। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলকে বিএনপি গ্রহণ না করলেও পুরো বিশ্ব স্বাগত জানিয়েছে, এমন মন্তব্য করলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ ঢাকা গাজীপুর মহাসড়কের চন্দ্র এলাকা পরিদর্শনে গিয়ে এমন মন্তব্য করেন তিনি। কাদের বলেন, বিএনপি আন্দোলনে জনগণ সাড়া না দেয় সবার কাছে মিথ্যে নালিশ নিয়ে যাওয়াই বিএনপির প্রধান কাজে পরিণত হয়েছে। এ সময় 7 দিনের মধ্যে ঢাকা গাজীপুর মহাসড়কের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করার নির্দেশ দেন তিনি। ঢাকার চারপাশে নদীর তীর ঘেঁষে গড়ে উঠেছে বহু শিল্প প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠান গড়তে গিয়ে কোথাও কোথাও দখল হয়েছে নদীর জমি। ভূমিদস্যুরাও সময়ে অসময়ে দখলে নিয়েছে নদী। আর পুরো রাজধানীর দূষণ নানা দিক নিয়ে গিয়ে পড়ছে 4 নদীতে। নদীর আশীর্বাদের নগর গড়ে ওঠে, আবার নগরের চাপে মরে যায় নদী। এমন বাস্তবতাই এখন ঢাকার নদীগুলোর সামনে। নদীর দখল দূষণ নিয়ে খান আলামিনের ধারাবাহিক রিপোর্টের 3য় পর্ব ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। রাজধানীর মোহাম্মদপুর থেকে টঙ্গী পর্যন্ত বিস্তৃত তুরাগ নদী। একটি সিমেন্টবাহী জাহাজে চড়ে গাবতলী থেকে আশুলিয়ার ধৌর সেতু পর্যন্ত তুরাগকে দেখা সময় লেগেছে পৌনে 2 ঘন্টার মতো। খোলা চোখে দেখে মনে হয়েছে নদী আর নদীতে নেই। কোথাও কোথাও দুপারে, কোথাও আবার একপারে দখলের ছাপ স্পষ্ট। সিমেন্ট, বালুসহ নানা ধরনের শিল্প প্রতিষ্ঠান আছে দুপার জুড়ে। নদীর পানির কিনারে অনেক প্রতিষ্ঠানের সীমানা। ছোটখাটো দোকানপাট বা বাড়িঘরের সীমানাও চোখে পড়ে নদীর কোলে। নদীরক্ষা কমিশন সরেজমিনে দেখেছে তুরাগের বাস্তবতা। তীরে গড়ে ওঠা অনেক প্রতিষ্ঠানের সঙ্গে তারা কথাও বলেছেন। শিগগিরই অবৈধ দখলদারদের উচ্ছেদ করার হুঁশিয়ারি দিয়েছেন কমিশনের চেয়ারম্যান। জমির মালিক রাষ্ট্র এবং এর ক্লাসিফিকেশন চেঞ্জ করা যায় না, শ্রেণী চেঞ্জ করা যায় না, কিন্তু আপনারা দেখছেন কিভাবে শ্রেণী চেঞ্জ করে ফেলছে। সো এইটি যাতে না হয় এবং এটা পুনরুদ্ধার আমরা করবই যে কোনো মূল্যে, কারণ এটার উপরে আমাদের অস্তিত্ব, আমাদের সভ্যতা, আমাদের উন্নয়ন। যদিও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিদের দাবি নিজস্ব জমিতে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা। নদীর পাড় থেকে 10 মিটার, এটা জনগুরুত্বপূর্ণ জায়গা যদি হয় সেক্ষেত্রে 30 মিটার দূরে যে কোনো স্থাপন করা। মূল নদীর থেকে আমরা যে স্থাপনা করেছি এটাও মূলত 150 ফিটের বাইরে। সিএসআরএস থেকে যে ব্যক্তি মালিকানা জমি, এই ব্যক্তি মালিকানা জমি কিছু অসাধু উপায়ে কর্মকর্তারা তাদের উৎকোচের জন্য পুরাটাকে ধ্বংস করে দিচ্ছে। যে নগরের একদিকে নদী প্রবাহিত হয় তাকে সৌভাগ্যবতী বলে। ঢাকার চারদিকেই নদীর স্রোত বহমান, তাই এই শহরের 4 গুণ সৌভাগ্যবতী হওয়ার কথা। কিন্তু দখল দূষণ প্রাচীন শহরটিকে দুর্ভাগা করে তুলছে। তুরাগ নদী, এই তুরাগের মতো ঢাকার চারপাশে 4টি নদী রয়েছে, যেগুলোকে ঢাকা শহরের জন্য প্রকৃতির আশীর্বাদ বলা হতো। কিন্তু সেই আশীর্বাদ দখল দূষণে দিন দিন অভিশাপে রূপান্তরিত হয়েছে। সেই অভিশাপ থেকে মুক্তি দিতে সরকার নানা ধরনের প্রচেষ্টা গ্রহণ করেছে এবং করছে, তারপরও দখল দূষণ বেড়েই চলছে। তবে সংশ্লিষ্টরা বলছেন নদীকে নদীর অবয়ব ফিরিয়ে দিতে প্রয়োজনে যুদ্ধ ঘোষণা করা হবে। তুরাগ নদী থেকে খান আলামিন, আরটিভি। হঠাৎ করেই অস্থির চালের বাজার।
ব্যবসায়ী ও মিল মালিকেরা দুষছেন একে অপরকে। তবে ক্রেতারা বলছেন সরকার চাইলেই চালের বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব। চলতি সপ্তাহে কেজিতে 2 থেকে 4 টাকা বেশিতেই বিক্রি হচ্ছে সব ধরনের চাল। সবজি আর মাছের বাজারেও নেই স্বস্তি। শিম, ফুলকপি সহ অনেক সবজির দামই বেড়েছে। রুহুল আমিনের ক্যামেরায় রাজধানীর বাজার চিত্র তুলে ধরছেন আশিকুল আলম। হঠাৎ চালের বাজার অস্থিতিশীল হলে বৃহস্পতিবার জরুরি বৈঠকে বসেন খাদ্যমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, চালকল মালিক ও চাল ব্যবসায়ীরা। সমাধান খুঁজেন চালের দর নিয়ন্ত্রণের। বাজার নিয়ন্ত্রণে রাখতে মন্ত্রীরা আহ্বান জানান ব্যবসায়ীদের। বাজারে চালের মূল্য বৃদ্ধিকে চালকল মালিকদের এক ধরনের অপকৌশল আর সিন্ডিকেটের কারসাজি বলছেন খুচরা বিক্রেতারা। নতুন সিজন আসছে, এই সময়টা চাউলের বাজার বাড়ার কথা না। পর্যাপ্ত পরিমাণে চাউল আছে, গভর্নমেন্ট কমাইতে পারে। যদি আবার মনে করেন যে এলসি খুলে দেয়, তাহলে দেখবেন চাউলের দাম আবার অটোমেটিক 150 টাকা 200 টাকা কমে যাবে। এটা একমাত্র কারণ হলো মিল সিন্ডিকেট করে চাউলের দাম বাড়ায় দিছে। খাদ্য মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয় এরা যদি ভালো দৃষ্টি দেখে তাহলে মনে করেন মোটামুটি এটার দাম কমাইতে পারবে। এদিকে রাজধানীর বাজারে বেড়েছে সব ধরনের সবজি ও মাছের দাম। সংশ্লিষ্টরা বলছেন শুক্রবার হলেই জেকে বসেন ক্রেতারা আর এর সুযোগ নেন বিক্রেতারা। শুক্রবারের বিষয়টা হচ্ছে বাজারে মানুষের চাপ বেশি থাকে, ক্রেতা বেশি থাকে, যার কারণে জিনিসের একটু দামও তুলনামূলক অন্য দিনের তুলনায় একটু বেশি থাকে। সবকিছু 10-5 টাকা পার কেজিতে বেশি। কিছুটা শীতের জন্য দেখলাম যে অনেক ক্ষেত্রে মাছের একটু দাম বোধহয় একটু বাড়তি। বিক্রেতার দাম বাড়ার পক্ষেই দেন সরল স্বীকারোক্তি। গত সপ্তাহে দেখা যাচ্ছে কিছু কিছু সবজির দাম বাড়তে, লাউর দাম বাড়তে। করলা বিক্রি করতে আছে 40 থেকে 50 টাকা, বটবটি বেচতে আছি 70 টাকা 80 টাকা কেজি। আইড় মাছের দাম একটু বেশি, বল মাছের দাম একটু বেশি, ইলিশ মাছের দামটা একটু বাড়তি, অন্যান্য মাছের দাম সীমিত আছে। বাজারে ফার্মের মুরগি সহ সব ধরনের মাংসের দাম রয়েছে অপরিবর্তিত। আশিকুল আলম, RTV, ঢাকা। সীতাকুণ্ড ও মিরসরাইয়ে এবার শিমের ফলন বেশ ভালো হয়েছে। এতে খুশি স্থানীয় কৃষকরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে এবছর অন্তত 250 কোটি টাকার শিম উৎপাদন হবে 2 উপজেলায়। সীতাকুণ্ড প্রতিনিধি সাইফুল মাহমুদের সহায়তায় সুরাইয়া মুনের রিপোর্ট। শিমের রাজ্য চট্টগ্রামের সীতাকুণ্ড ও মিরসরাই। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে পতিত যে কোনো উঁচু ক্ষেত কিংবা ক্ষেতের আল, সব জায়গায় শিম আর শিম। পূর্বের পাহাড় থেকে পশ্চিমের সাগর পার পর্যন্ত সর্বত্র চাষ হয়েছে শিমের। এবছর সীতাকুণ্ডে 3200 হেক্টর ও মিরসরাইয়ে 1000 হেক্টর জমিতে শিম চাষ করা হয়েছে। প্রকৃতি ও জলবায়ু সহনীয় থাকায় অন্যান্য বারের তুলনায় এবার ফলন বেশ ভালো হয়েছে। এতে হাসি ফুটেছে কৃষকের মুখে। গতবার তুলনায় এবার শিম ফলন ভালো হয়েছে, আশা করি এবার লাভবান হব। 30 টাকা 50 টাকা বিক্রি করতে আছি, এখন সিম আরো পয়সা বালা আরো লাভবান আল্লাহ দিলি। আমি আশাবাদী 1.5 লক্ষ টাকা আমি সিম বিক্রি করতে পারবো। ফসল ভালো হয়েছে, ফসল ভালো হলে পয়সা তো পাচ্ছি না। এখন সিম যদি 12 রপ্তানি করতো তাহলে আমরা কিছু পয়সা পাইতাম। প্রায় 250 কোটি টাকার সিম কিন্তু এই 2 উপজেলা থেকে আমাদের বিক্রি হচ্ছে, বাজারজাত হচ্ছে। সুযোগ আছে আগামী দিনে আমাদের উৎপাদিত সবজি বিদেশে রপ্তানি করে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ মধ্যপ্রাচ্যের সবগুলো দেশে আমাদের যারা আছেন। বেশি উৎপাদন হলেও সংরক্ষণের অভাবে সঠিক দাম পান না কৃষক। তাই সীতাকুণ্ডে একটি হিমাগার প্রতিষ্ঠার দাবি আছে কৃষকদের। এ বিষয়ে সংশ্লিষ্টরা উদ্যোগ নেবেন এমন প্রত্যাশা শিম চাষিদের। সুরাইয়া মুন্নি, RTV। সাবেক রেলমন্ত্রীর আশ্বাসের পরেও চালু হয়নি বন্ধ হয়ে যাওয়া হিলি রেল স্টেশন। এদিকে 1 বছরের বেশি সময় ধরে আন্তনগর ট্রেন বিরতি বন্ধ থাকায় বিপাকে আছে ওই অঞ্চলের শিক্ষার্থী, ব্যবসায়ী সহ সাধারণ মানুষ। হিলি প্রতিনিধি আব্দুল আজিজের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন মাসুদ মুস্তাহিদ। সেখানে একটি ল্যান্ডপোর্ট আছে, সত্যি কথা গুরুত্বপূর্ণ স্টেশন। এই স্টেশনে আমরা অবশ্যই চালু করব, এটাকে আমাদের সীমিত অর্থ দ্বারা রিমডেলিং করে দেব। সময় গড়িয়ে প্রায় 1 বছর। সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের এমন আশ্বাস রয়ে গেছে সে জায়গাতেই। আজও চালু হলো না হিলি রেল স্টেশনটি। লোকবল সংকট দেখিয়ে 2018 সালের জানুয়ারিতে বন্ধ করে দেওয়া হয় সকল আন্তনগর ট্রেনের যাত্রা বিরতি। স্টেশন মাস্টার নেই কোনো টিকিট কাউন্টার। একজন মাত্র পয়েন্টম্যান দিয়ে চলছে হিলি স্টেশনটির কার্যক্রম। আমি এখানে অনেকক্ষণ থেকে ওয়েট করতেছি,
ট্রেন পাচ্ছি না। চরম ভোগান্তির মধ্যে শিকার হচ্ছি আমরা সবাই। টিকিট না পাওয়ার কারণে অনেক ভোগান্তির শিকার হতে হচ্ছে আমাদেরকে। পাঁচবিবি অথবা বিরামপুর থেকে আগে থেকে ক্রয় করে নিতে হচ্ছে। স্টেশনে অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছি, এখানে পর্যাপ্ত পরিমাণে বসার জায়গা নাই, পানির ব্যবস্থা নাই, এমনকি টয়লেটও নাই। 1868 সালে ব্রিটিশ শাসন আমলে অর্থনৈতিক ও ভৌগোলিক গুরুত্ব বিবেচনায় নির্মাণ করা হয় হিলি রেল স্টেশন। ইমিগ্রেশন চেকপোস্ট ও বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম হিলি স্থলবন্দর থাকার কারণে প্রতিদিন ভারত বাংলাদেশের হাজারো মানুষ আসে এখানে। ভারত থেকে আসলাম, তো যাবো নওগাঁতে, বাসের তো কোনো ব্যবস্থা নাই, ট্রেনের অপেক্ষায় স্টেশনে আসলাম, স্টেশন মাস্টার নাই। হিলি একটা বাণিজ্যিক ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জায়গা, এখানে বিভিন্ন জায়গা থেকে ইম্পোর্টার এক্সপোর্টার আসে, কিন্তু তারা ট্রেনে চড়ার কোনো সুযোগ পায় না। আগে ট্রেন বেশি ছিল, এখন ট্রেন 2-3টা ট্রেন দাঁড়ায়। অনেক চেষ্টার পরও ফলাফল না পেয়ে হতাশার কথা জানালেন স্থানীয় এই প্রতিনিধি। আমরা বারবারই চেষ্টা করেছি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো, রেল মন্ত্রণালয়কে জানানো, আমরা জানিয়েছি। তো এলাকার স্বার্থে এই রেল স্টেশনটি চালুর দাবি আমরা এখনো করে যাচ্ছি। প্রতিদিন গড়ে 14টি ট্রেন এ রুট দিয়ে চলাচল করলেও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এই অঞ্চলের মানুষগুলো। সরকারের নতুন মন্ত্রিসভা গঠিত হওয়ায় নতুন করে স্বপ্ন দেখছে ব্যবসায়ীরা। স্টেশনটির অবকাঠামোগত উন্নয়ন সহ সকল ট্রেনের যাত্রা বিরতির দাবি স্থানীয়দের। মাসুদ মুস্তাহিদ, RTV। বুধবার থেকে শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সেই হিসেবে আজ প্রথম ছুটির দিন। দর্শক, বাণিজ্য মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী জুবাইর সানি, সেখান থেকে সরাসরি তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। সানি, আমরা জানি যে এবছর বেশ কয়েকদিন দেরিতেই শুরু হলো আন্তর্জাতিক বাণিজ্য মেলা, তো আপনি জানাবেন যে বাণিজ্য মেলার প্রাঙ্গণ ঘুরে আপনি কেমন দেখছেন অবস্থা, সবগুলো স্টলের কাজ সম্পন্ন হয়েছে কিনা, এবং আজকে প্রথম ছুটির দিন হিসেবে দর্শনার্থী সমাগম কেমন দেখছেন? আপনি জানেন যে 24তম যে বাণিজ্য মেলা, এই বাণিজ্য মেলা কিন্তু প্রতি বছরই পহেলা জানুয়ারি শুরু হয়, কিন্তু এবছর নির্বাচনের কারণে সেটি পিছিয়ে 9 জানুয়ারি থেকে শুরু হয়েছে। এবং আজ কিন্তু বাণিজ্য মেলার তৃতীয় দিন, এবং তৃতীয় দিনে বাণিজ্য মেলা যদি আমি আপনাকে একটু দেখাই যে আজ যেহেতু সরকারি ছুটির দিন শুক্রবার, এবং সে কারণে কিন্তু অধিক সংখ্যক দর্শনার্থী বাণিজ্য মেলায় এসেছেন এবং তারা ঘুরে দেখছেন। এবং এখন যেহেতু দুপুর টাইম, দুপুরের পরে হয়তো বা দর্শনার্থীর সংখ্যা আরো বাড়বে বলে আমাদের কাছে মনে হয়েছে। এবং এখানকার যারা স্টল দিয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারাও ধারণা করছেন যে সন্ধ্যার পরে বা বিকেলের পরে হচ্ছে দর্শনার্থীর সংখ্যা আরো বাড়বে। এবং আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখি যে এবছর 24তম বাণিজ্য মেলায় মোট 605টি স্টল রয়েছে, পেভিলিয়ন, মিনি পেভিলিয়ন সহ, এবং সেই সঙ্গে 25টি দেশের মোট 52টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে এই বাণিজ্য মেলায়। এবং গত দুদিন কিছুটা দর্শনার্থীর সংখ্যা কম থাকলেও আজ কিন্তু দর্শনার্থীর সংখ্যা বাড়ছে এবং আরও বাড়বে বলেই আসলে মনে হচ্ছে। এবং আপনাকে একটু জানিয়ে রাখি যে আগামী 8 ফেব্রুয়ারি পর্যন্ত এই বাণিজ্য মেলা চলবে, সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। আমি যদি সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি একটু জানিয়ে রাখতে চাই যে বিপুল সংখ্যক পুলিশ এবং র্যাবের সদস্যরা রয়েছেন এই বাণিজ্য মেলার নিরাপত্তা নিশ্চিত করতে, এবং এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু ঘটেনি। এবং প্রতি বছর বাণিজ্য মেলায় যে একটি অভিযোগ শোনা যায় যে রেস্তোরাঁগুলোতে অধিক দামের, এবছর কিন্তু সেই বিষয়টির প্রতি জোর দেওয়া হয়েছে। কোনো রেস্টুরেন্ট যেন অধিক মূল্য না নিতে পারে এবং দর্শনার্থীদের হয়রানি না করতে পারে, সেই বিষয়টি আসলে নজরদারি করা হচ্ছে। এবং বাণিজ্য মেলায় কিন্তু এবার কয়েকটি বিষয় নতুন যোগ করা হয়েছে। এর মধ্যে অনলাইনে টিকিট কেনার একটি বিষয় যোগ করা হয়েছে এবং টিকিটের মূল্য রাখা হয়েছে কিন্তু 30 টাকা, এবং শিশুদের জন্য 20 টাকা। এবং সব মিলিয়ে বলা যায় যে এবছর বাণিজ্য মেলার সার্বিক পরিস্থিতি এবং সব আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। মানুষজন আসছেন, কেনাকাটা করছেন, এবং দিন যত গড়াবে আসলে দর্শনার্থীদের সংখ্যা এবং ক্রেতাদের সংখ্যা কিন্তু আরও বাড়বে। এবং এই তানি আমার কাছে বাণিজ্য মেলার এখন পর্যন্ত ছিল সর্বশেষ। তানি, ধন্যবাদ আপনাকে সানি। এতক্ষণ বাণিজ্য মেলার প্রাঙ্গণ থেকে জানাচ্ছিলেন সহকর্মী জুবাইর সানি। গাজীপুরের ভাওরাইদে গৃহবধূ আফরোজা বেগম হত্যাকাণ্ড ও সেফটিক ট্যাঙ্কের লাশ গুমের ঘটনায় 2 সহযোগী সহ নিহতের স্বামী শাহজাহান মিয়াকে আটক করেছে র্যাব। গেল রাতে নারায়ণগঞ্জের ডেমরা থেকে তাকে আটক করা হয়। সকালে রাজধানী কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। গেল 3 জানুয়ারি পারিবারিক কলহ থেকেই শ্বাসরোধ করে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে ধারণা করছে র্যাব। এদিকে গাজীপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাত চক্রের মূল হোতা সহ 6 জনকে আটক করেছে র্যাব।
এবং এদের মধ্যে হচ্ছে 2016 সালে সে সৌদি আরব চলে যায়, ওখানে গিয়ে সে কাজ করতো এবং 6 মাস পূর্বে সে দেশে ফিরে আসে। দেশে ফিরে আসার পরে সে প্রথমে তার স্ত্রীকে জিজ্ঞাসা করে তার প্রেরিত অর্থ সম্বন্ধে সে জানতে চায় এবং এটা নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। 3 তারিখ সকাল 9টার সময় তার মেয়েকে পাশের ঘরে পাঠিয়ে দিয়ে সে গলা টিপে পরিকল্পিতভাবে তাকে হত্যা করে। কাঁচপুরের রহিম স্টিল মিল কারখানায় বিস্ফোরণের ঘটনায় গলিত লোহা পড়ে 3 শ্রমিক দগ্ধ হয়েছেন। গেল রাতে এই ঘটনায় আহতদের মধ্যে মকবুলের শরীরে প্রায় 80% পুড়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানায় ইস্পাত তৈরির সময় চুম্বকের সাহায্যে লোহা সংগ্রহের সময় এই বিস্ফোরণ ঘটে। পরে গলিত লোহা চারদিকে ছড়িয়ে পড়লে 3 জন শ্রমিক আহত হন। রাজধানীর বুড়িগঙ্গা নদীর পাড় থেকে 2টি লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সন্ধ্যায় লাশ দুটি উদ্ধার করে পুলিশ। পরে তা ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়। গতকাল বিকেলে বুড়িগঙ্গার পাড়ে 2টি লাশ ভেসে ওঠে। পরে স্থানীয়রা পুলিশকে জানালে লাশ উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে পাঠায় তারা। মৌসুমের শেষের দিকে এসে জেঁকে বসেছে হাড় কাঁপানো শীত। বিপর্যস্ত হয়ে পড়েছে চুয়াডাঙ্গা, কুড়িগ্রাম সহ দেশের বেশ কয়েকটি জেলার জনজীবন। এসব জেলায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। দিন দিন তাপমাত্রা হ্রাস পাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সকাল 9টার পর সূর্যের দেখা মেলায় দিনের তাপমাত্রা কিছুটা সহনীয় হলেও হ্রাস পাচ্ছে রাতের তাপমাত্রা। এর সঙ্গে কনকনে ঠান্ডা বাতাস বাড়িয়ে দিচ্ছে ভোগান্তি। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। জেলার সদর হাসপাতালে প্রতিনিয়তই বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা, যার বেশিরভাগই শিশু ও বৃদ্ধ। এবারে সাংস্কৃতিক সংবাদ। আরটিভির পর্দা মাতিয়ে গেলেন ভারতের প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী রূপরেখা ব্যানার্জি। বৃহস্পতিবার রাতে আরটিভির বিশেষ সেগমেন্ট ক্লাব এশিয়ার লাইভ মিউজিক শোতে গান পরিবেশন করেন তিনি। রূপরেখা ব্যানার্জি সালমান খান অভিনীত প্রেম রতন ধন পায় ছবির টাইটেল গান গেয়ে বেশ আলোচিত হন। আরটিভির বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত বিশেষ এই শো দেখতে হাজির হয়েছিলেন নবনিযুক্ত তথ্যমন্ত্রী হাসান মাহমুদ ও গণপূর্ত মন্ত্রী সম রেজাউল করিম সহ বিশিষ্টজনরা। আরটিভি চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম এমপি ও ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন অতিথিদের স্বাগত জানান। উপস্থিত ছিলেন আরটিভির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান। সংবাদ শেষ করব চীনের আলোচিত কনসার্টের খবর দিয়ে। চীনে হয়ে গেল ওপেন এয়ার কনসার্ট, তাও আবার ফুশি গ্র্যান্ড ক্যানিয়নে, বিশ্বের সবচেয়ে লম্বা ইউ আকৃতির কাঁচের সেতুতে। খ্রিস্টীয় বর্ষবরণ উৎসবকে ঘিরে ছিল রোমাঞ্চকর এই আয়োজন। ভিন্নধর্মী কনসার্টে যোগ দিতে বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হন জনাভিষেক মিউজিশিয়ান। তাদের পারফরমেন্সে মুগ্ধ হন দর্শনার্থীরা। চীনের ক্ষুরাকৃতি কাঁচের সেতুতে কনসার্টের খবর থাকছে আজকের বিস্ময়ের বিশ্বে, জানাচ্ছেন শামীমা নাসরিন। নৈসর্গিক মনোরম প্রকৃতির মধ্যে পিয়ানো হাতে খোলা আকাশে সুরের মুগ্ধতা ছড়াচ্ছেন চীনা শিল্পীরা। সুরের ঝংকারে আলোড়িত হয় দক্ষিণ পশ্চিম চীনের হেনান প্রদেশের লংগ্যাং ন্যাশনাল জিও পার্ক। খাড়া পাহাড়ের 718 মিটার উঁচুতে প্রায় 27 মিটার বিস্তৃত ইউ আকৃতির স্ফটিক স্বচ্ছ কাচের সেতুতে হয় নান্দনিক এ পরিবেশনা। ফুশি গ্র্যান্ড ক্যানিয়নের উপর নির্মিত ক্ষুরাকৃতির সেতুতে ভিন্নধর্মী আয়োজন দেখে বিমোহিত হন দর্শনার্থীরা। শামীমা নাসরিন, আরটিভি। এরই সঙ্গে শেষ করছি দুপুরের সংবাদ। তার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সারা বিশ্বের কাছে নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে বললেন ওবায়দুল কাদের। 7 দিনের মধ্যে মহাসড়কে অবৈধ স্থাপনা অপসারণের আশ্বাস। আশীর্বাদের বদলে অভিশাপ রাজধানীর নদীগুলো, দখল দূষণ বন্ধ না হলে ভয়াবহ পরিণতির আশঙ্কা, ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের।
হঠাৎ অস্থিতিশীল চালের বাজার, মিল মালিকদের অপকৌশল আর সিন্ডিকেটের কারসাজিকে দায়ী করছেন বিক্রেতারা। এবং টস জিতে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ফিল্ডিংয়ে রংপুর রাইডার্স, সন্ধ্যা 7টায় রাজশাহীর প্রতিপক্ষ কুমিল্লা। দুপুরের সংবাদ এই পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com এবং youtube.com/rtvnews। ধন্যবাদ সবাইকে।